ডিভিশন বেঞ্চের অর্ডারে বাক কমিটির ফাইন্ডিংস আছে, সেখানে আমাদের চাকরি নিয়ে আমাদের চাকরি বাতিলের কোনো রকম কোনো ফাইন্ডিংস নেই। যেখানে সুপ্রিম কোর্ট ডিফারেন্ট ক্লাসেসের জন্য ডিফারেন্ট ডিরেকশন দিচ্ছেন, সেখানে রিভিউ করে সুপ্রিম কোর্টের কাছে বলার জায়গা অবশ্যই আছে। মেন ইস্যু যে সিলেকশন প্রসেসের যে পিওরিটি থাকতে হবে সেটা মেনটেন হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে গেছে। স্যার, এই মামলার বিষয়টা কি বা কেন তাদেরকে বাতিল করা হলো? আচ্ছা, প্রথম কথাই বলি, দেখুন, মহামান্য সুপ্রিম কোর্টের যে কোনো রায়, বিশেষ করে ফাইনাল রায়, আমাদের মাথা পেতে নিতে হয়। তা সত্ত্বেও আমাদের সুপ্রিম কোর্টের রুলে বলুন, আমাদের একটা স্কোপ আছে যে কোনো ফাইনাল অর্ডার হয়ে গেলে সেই অর্ডারে যদি কোনো অ্যাপারেন্ট এরর অন দি ফেস অফ রেকর্ড পাওয়া যায়, বা সাবসিকুয়েন্টলি যদি এমন কোনো ডকুমেন্ট পাওয়া যায় যে ডকুমেন্ট আমরা আমাদের ডিউ ডিলিজেন্স সম্পর্কেও দিতে পারিনি, বা সেই ডকুমেন্ট দিলে প্রায় অন্যরকমও হতে পারতো, তখন রিভিউ করার একটা স্কোপ আছে। রিভিউ এখানে অলরেডি স্টেট গভর্নমেন্ট, কমিশন, বোর্ড এবং বিভিন্ন ক্যান্ডিডেটরা যাদের চাকরি চলে গেছে তারা করেছেন। রিভিউয়ের স্কোপ আছে। সুপ্রিম কোর্টের রুল অনুযায়ী রিভিউ আগে চেম্বারে প্লেসড হবে। চেম্বারে যা যদি স্যাটিসফাইড হন, যদি অর্ডার দেন টু বি লিস্টেড, তবে সেটা লিস্টে হয়ে হিয়ারিং হওয়ার স্কোপ আছে। এই মুহূর্তে কি হবে যদি বলেন, ফাইনাল তো কিছু বলা যায় না, কিন্তু যদি আপনি আমার ওপিনিয়ন জিজ্ঞেস করেন তাহলে আমি বলতে পারি যে এত বড় একটা ম্যাটারে, যেখানে দেখুন দুটো জিনিস কিন্তু আলাদা। একটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু এন্টায়ার সিলেকশন প্রসেসকে ক্যান্সেল করেছে। মেন ইস্যু যে সিলেকশন প্রসেসের যে পিওরিটি থাকতে হবে সেটা মেনটেন হয়নি। দুটো জিনিসকে আলাদা করতে হবে। একটা হচ্ছে কিছু চাকরি বাদ যাওয়া, আর একটা হচ্ছে এন্টায়ার সিলেকশন প্রসেস বাদ যাওয়া। কিছু চাকরি বাদ যাওয়ার জন্যে, ধরুন, সিলেকশন প্রসেস করার পরেও কাউকে হয়তো কোনো অন্য উপায়ে, যে উপায়ে তার চাকরি হয় না অথচ সেই উপায় অবলম্বন করে চাকরি দেওয়া হয়েছে, তাহলে তাদের চাকরি বাদ যাবে। এবং মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টে যেভাবে বলা আছে, এই সংখ্যাটা যদি অধিকতর না হয় তাহলে বারবার চেষ্টা করতে হবে যে ভালোদের বেছে বাদ দিয়ে যাদের সত্যি বাজেভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যেখানে কথা দুটো খুব টেন্টেড আর আনটেন্টেড বলে চলছে, এই আনটেন্টেডদের রক্ষা করে টেন্টেডদের দিতে হবে। সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারে দেখুন, যদি আপনি প্যারাগ্রাফ 45 থেকে 45, 46, 47, 49 পড়েন, সেখানে পরিষ্কারভাবে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এবং পরবর্তী 17 তারিখে অর্ডারটা যদি পড়েন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু নির্দিষ্টভাবে ক্লাস ডিফারেন্ট করেছেন, ডিফারেন্ট ক্লাস ক্রিয়েট করে ডিফারেন্ট ডিরেকশন দিচ্ছেন। যেখানে সুপ্রিম কোর্ট ডিফারেন্ট ক্লাসেসের জন্য ডিফারেন্ট ডিরেকশন দিচ্ছেন, সেখানে রিভিউ করে সুপ্রিম কোর্টের কাছে বলার জায়গা অবশ্যই আছে যে যারা ডিফারেন্টলি প্লেস তাদের জন্য তুমি সমানভাবে পানিশমেন্টটা ইম্পোজ করো না। একজন যোগ্য ক্যান্ডিডেট, সে জানে যে আমি যোগ্য, কিন্তু দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে তার চাকরিটাও বাতিল হলো, তো তার যে বক্তব্য বা তার যে সমস্ত নথি আছে সেগুলো কোর্টের কাছে তুলে ধরার কি এখন কোনো উপায় আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলি, দেখুন, এটা তো একটা ভলুমিনাস ওয়ার্ক। প্রায় 26,000, 25,700 কিছু লোকের অ্যাপয়েন্টমেন্ট, বা লক্ষ লক্ষ পার্টিসিপেন্ট, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কাগজ তুলে দেখার মতো জায়গা আছে বলে মনে হয় না। কিন্তু এটা তো প্রত্যেক ক্যান্ডিডেটের একটা অধিকার আছে, দেখাতে পারে যে দেখো এখানে দুরকম এনকোয়ারি হয়েছে। একটা ফ্যাক্ট ফাইন্ডিং বাক কমিটির, ডিভিশন বেঞ্চের অর্ডারে বাক কমিটির ফাইন্ডিংস আছে, সেখানে আমাদের চাকরি নিয়ে আমাদের চাকরি বাতিলের কোনো রকম কোনো ফাইন্ডিংস নেই। পরবর্তীকালে যেটা সিবিআই রিপোর্টের উপরে দেখা যাচ্ছে, সিবিআই রিপোর্টেও
এই বেশিরভাগ চাকরি প্রার্থীদের ব্যাপারে কোনো রকম মতবাদ দেওয়া হয়নি। সুতরাং দুটো একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, একটা ইনভেস্টিগেটিং অথরিটির রিপোর্টের পরেও যখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে কোনো নেগেটিভ কথাবার্তা নেই, সেক্ষেত্রে আমাদের চাকরি কেন বাতিল হবে, এটা যথেষ্ট একটা গ্রহণযোগ্য যুক্তি। এবং এই মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারের বিভিন্ন যে সমস্ত জাজমেন্ট উল্লেখ করেছেন, সে সমস্ত জাজমেন্টও ভালো করে দেখলে দেখা যাবে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলেছেন যে যোগ্যদের যাতে অযোগ্যদের যদি আলাদাভাবে চিহ্নিত করা যায়, তাহলে যাতে ওই অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরিটা রাখা হয়। এখানে আমার রিডিং অফ দি জাজমেন্ট যে যোগ্য এবং অযোগ্য কিন্তু পৃথকীকরণ হয়েছে। সুতরাং এন্টায়ার সিলেকশন প্রসেস ক্যান্সেল না করে যোগ্যদের রেখে অযোগ্যদের বাদ দেওয়া যেত। এই অযোগ্য এবং যোগ্য কথাটা একটু আমার কাছে অগ্রহণযোগ্য। এর জন্যে দেখুন, যোগ্য এরা সবাই, এই টেন্টেড আর আনটেন্টেড কিন্তু নট এলিজিবল আর ইনএলিজিবল, এই দুটো কথা আলাদা। টেন্টেড মানে যাদের চাকরি সংক্রান্ত ব্যাপারে কিছু দোষ ত্রুটি পাওয়া গিয়েছে তাদের, যাদের চাকরি সংক্রান্ত ব্যাপারে কোনো দোষ ত্রুটি পাওয়া যায়নি তাদের। যোগ্য কিন্তু যোগ্যতা কিন্তু এলিজিবিলিটি এদের সবার ছিল, যারা আপিয়ার করেছিল। আর একটা যেটা ধরুন এখানে খুব ভালোভাবে দেখার বিষয় আছে, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলেশন কিন্তু বহু আগেও হয়েছে, 2021 সালেও অ্যাপয়েন্ট হয়েছে। এই আফটার এক্সপায়ারি অ্যাপয়েন্টমেন্ট বলে একটা কথা পাবেন। এই আফটার এক্সপায়ারির মধ্যে কিন্তু র্যাঙ্ক জাম্পিং আছে, আপনার উইদাউট রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট আছে, পার্টিসিপেট না তাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, ভ্যাকেন্সির চেয়ে বেশি অ্যাপয়েন্টমেন্ট আছে। এগুলি অনেক আগেই চিহ্নিতকরণ হয়েছে এবং সে সমস্ত চাকরি টাইম টু টাইম বাদ গেছে। সেই সমস্ত ক্যান্ডিডেটদের মামলায় অনারেবল জাস্টিস মাহেশ্বরী ডিভিশন বেঞ্চের ইন্টারিম অর্ডারও আছে আলাদাভাবে অন্য এসএলপিতে। আর একটা শ্রেণী যেটা আপনার তথাকথিত ওএমআর মিসম্যাচ, এই ওএমআর মিসম্যাচদের চাকরি বাতিল যখন এর আগে হয়েছিল, তখন তাদের এসএলপি মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত 9/11/2023 অর্ডারে পরিষ্কার করে বলা আছে, ডিরেকশন দেওয়া হয়েছিল রিমান্ডের সময় ডিভিশন বেঞ্চকে, যতক্ষণ না পর্যন্ত এই ওএমআরগুলোর অথেন্টিসিটি এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী প্রমাণ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এদের চাকরি বাতিল হওয়া উচিত না। সেই অর্ডার দেখিয়ে ওএমআর মিসম্যাচের যারা ক্যান্ডিডেট তারা কোর্টে রিভিউ করতেই পারেন যে যেহেতু ওই যে পঙ্কজ বনশালের থেকে যে ম্যাটেরিয়াল পাওয়া গেছে, ওই সিবিআই রিপোর্ট থেকে দেখা যাচ্ছে সেই পঙ্কজ বনশালের কাছ থেকে পাওয়া ম্যাটেরিয়ালগুলো অ্যাট বেস্ট কপি, কিন্তু অরিজিনাল না। তাহলে কপির সঙ্গে অরিজিনালের যদি কম্পারিজন না হয়, তাহলে কোনটা সঠিক এটা স্থিরভাবে বলা যায় না। এর ওপরেও দেখবেন এই ডাটাগুলোর অথেন্টিসিটির জন্য এনএফএসএল এর কাছে পাঠানো আছে। এনএফএসএল হায়দ্রাবাদ আগে রিটার্ন করেছেন, এনএফএসএল কলকাতার কাছে পাঠানো আছে, সেটা রায়ের মধ্যেও বলা আছে ডিভিশন বেঞ্চে। এখনো পর্যন্ত যেহেতু এনএফএসএল এর কোনো রিপোর্ট আসেনি এর গ্রহণযোগ্যতা সম্পর্কে, সুতরাং এই ওএমআরগুলোর গ্রহণযোগ্যতা নিয়েও সংশয় রয়েছে।